আমরা যখন একটা অ্যাডভেঞ্চার গল্প পড়ি তখন দারুণ শিহরণ জাগে। মনে হয় সত্যি সত্যি যদি এমন হতো আমাদের জীবনে। কিন্তু খুব ভালোভাবে নিবিড়ভাবে দেখলে বোঝা যায় আমাদের জীবনধারাটা নিজেই কোটা একটা অ্যাডভেঞ্চার। এই কথাটা কেন বলছি সেটা জানতে হলে তো একটা গল্প শুনতে হবে। না, কোনো কাল্পনিক মন গড়া গল্প নয়, বরং আমার জীবনের গল্প, আমার গল্প। আমার নাম স্টিফেন অ্যামোনি, পেশায় ডাক্তার, কর্মস্থল ও বসবাস লন্ডনে। একটি পুতুলকে নিয়ে শুরু আমার এই গল্পের কাহিনী, কিন্তু গল্পটা অদ্ভুত হলেও সত্য। বছর তিনেক আগের কথা, অক্টোবর মাস, দিনটি 13ই অক্টোবর। আজও দিনটির কথা আমার স্পষ্ট মনে আছে। সকালের নরম আলো টেমসের জলে সবেমাত্র খেলা আরম্ভ করেছে। সকালের প্রাতরা সেরে নিয়ে আমি বেরিয়ে পড়লাম টাইমস ম্যাগাজিনের একটি কপি কিনতে। আমি যেখানে থাকতাম সেই রাস্তার একদম প্রান্তে মোড়ের মাথায় একটি ছোট্ট ফুলের দোকান ছিল। নানা রকম রকমারি ফুল নিয়ে বসে থাকতেন এক বৃদ্ধা। তার সাথে কুশল বিনিময় করে আমি অ্যাবে লেন ধরে হাঁটতে লাগলাম। সকালের রোদের উষ্ণতা বেশ আরামদায়ক লাগছিল। কিছুক্ষণ হাঁটার পর আমি পত্রিকার দোকানে পৌঁছলাম। পত্রিকা নেওয়ার পর হঠাৎ মনে পড়ল কাল বাদে পরশু আমার এক নিকটাত্মীয়ের মেয়ের জন্মদিন, একটা উপহার নেওয়া প্রয়োজন। এরপর দোকানের বিভিন্ন জিনিসের ওপর চোখ বোলাতে লাগলাম। বিভিন্ন খেলার সামগ্রী, চকোলেট, রং পেন্সিল, কলম, বিভিন্ন জিনিস। কিন্তু বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পরও জুৎসই কিছুই পেলাম না। বেরিয়ে আসতে যাব, হঠাৎই আমার চোখ পড়ল একটা র্যাকের কোণায়। একটা পুতুল রাখা আছে সেখানে। ওই পুতুলটির মুখের একটা বিশেষত্ব ছিল, সুন্দর, কোমল আর আকর্ষণীয়, কিন্তু চোখ দুটি বিষাদে ভরা। যে কোনো পুতুলের মুখ বরাবর অভিব্যক্তিহীন হয়, কিন্তু এই দেখছি একেবারেই আলাদা। হাবিজাবি নানা জিনিসের ভেতর ওর ওই বিষণ্ণ চোখ মেলে থাকা দেখে আমার মনটাও কেমন বিষাদে ছেয়ে গেল। জানি একথা শুনতে অদ্ভুত শোনাবে। আমি ওর মুখটা আরো কাছ থেকে দেখার সিদ্ধান্ত নিলাম। হঠাৎ পিছন থেকে পরিচিত কণ্ঠস্বর ভেসে এলো। সুপ্রভাত ডক্টর অ্যামানি। পিছনে ঘুরে দেখলাম জিম। জিমের পুরো নাম জিম কার্টার, এই দোকানের এক ও অদ্বিতীয় মালিক। একটু হেসে জিম বলল, বলুন ডাক্তারবাবু, কিভাবে সাহায্য করতে পারি? আমি বললাম, গুড মর্নিং জিম। আহ, আমার একটা ভালো উপহার লাগবে। আসলে আমার এক আত্মীয়ের মেয়ের জন্মদিন। ও, তাহলে বেশ তো। দেখুন না, আপনার যেটা পছন্দ সেটা নিন। আমি এই পুতুলটা দেখছিলাম, জানো তো, এইটা আমার বেশ পছন্দ হয়েছে, বুঝলে। এই পুতুলটা? কিন্তু এর থেকেও ভালো পুতুল কিন্তু আমার দোকানে রয়েছে ডাক্তারবাবু। তাছাড়া এই পুতুলটা কিছুটা অস্বাভাবিক, অন্য সমস্ত পুতুলের মতো নয়। সেই জন্যই তো আমার এটাই পছন্দ। আম, এই পুতুলটার দাম কিন্তু তুলনামূলকভাবে একটু বেশি পড়বে। জিম পুতুলটা র্যাক থেকে নিয়ে আমার হাতে দিল। বিস্মিত হয়ে আমি পুতুলটা হাত থেকে প্রায় ফেলেই দিয়েছিলাম। এত সুন্দরভাবে ওটা বানানো যে ওকে বেশ জীবন্ত মনে হচ্ছিল আমার। ওর পোশাকটা ছিল সম্পূর্ণ কাপড়ের তৈরি। হ্যাঁ, ওর মুখ রং তুলিতেই আঁকা। এবার আমি তা স্পষ্ট দেখতে পেলাম। মনোহর, এই শব্দটাই আমার মনে এলো। ওকে গড়া হয়েছে হৃদয়ের গভীর ভালোবাসা দিয়ে, এবং এই ভালোবাসা আমি পুতুলটার মুখে আঁকা রয়েছে দেখতে পেলাম। আলতো হাতে পুতুলটাকে নামিয়ে রেখে আমি জিজ্ঞেস করলাম, ওর দাম? 12 পাউন্ড ডক্টর অ্যামানি। আমার মুখের বিস্মিত ভাবটা ওর নজর এড়ালো না। ওর দামটা একটু বেশি। আমি তো বলেছি আপনাকে, বলিনি? বলুন। হ্যাঁ, তা বলেছ। গোটা লন্ডনে খুব কম জায়গায় এই পুতুল পাওয়া যায়।
অন্যান্য জায়গায় এর দাম 20 পাউন্ডের নিচে তো হবেই না। তবে আপনার কাছে আর কি দামাদামি করব? আপনি না হয় 11 পাউন্ড দিন। আচ্ছা, এই পুতুলগুলোর নির্মাতাকে কোনো কোম্পানি? কৌতূহল চেপে রাখতে পারলাম না, করেই ফেললাম প্রশ্নটা। না, না, কোনো কোম্পানি নয়। একজন মহিলা এই পুতুলগুলো বানান। সম্ভবত উনি থাকেন হার্টলে স্ট্রিটে। মাঝে মধ্যে উনি আসেন এই পুতুলগুলো নিয়ে। আচ্ছা, ওনার নাম কি? আম ক্যালামি বা ওই জাতীয় কিছু হবে। নিশ্চিত করে বলতে পারছি না। দেখতে কেমন? আমার কৌতূহল ক্রমেই বেড়ে যাচ্ছে বুঝতে পারছিলাম। লম্বা, মাথায় লাল চুল, খুব দামি কোট হ্যাট পরেন। কিন্তু মুখটা থমথমে। কোনো রকমের কোনো কোমল অনুভূতি ওই মুখে নেই। দোকানে এলে কথাও বলেন খুবই কম। সত্যি বলতে উনি বেরিয়ে যাওয়ার পর না আমি হাঁফ ছেড়ে বাঁচি। কিছুক্ষণ থেমে আবার বলল জিম, জানেন, আমি ওনাকে কখনো হাসতে দেখিনি। দুর্বোধ্য একটা ব্যাপার। এরকম একজন বিরস মহিলা যে কিভাবে এত সুন্দর পুতুল বানান ভগবান জানে। আচ্ছা, পুতুলটা আমাকে প্যাক করে দাও। একটা পুতুলের দাম 11 পাউন্ড হওয়াটা সত্যিই বাড়াবাড়ি। জিমের হাতে নোটগুলি গুনে দেওয়ার পর নিজেকে কিছুটা বোকা বোকা লাগলো। ওটা একটা উপহার তা ঠিক, তবে আমি জানি ওটা কেনার আসল কারণ কি। আমি চাইনি ওটা দোকানের কোনায় একটা অন্ধকার র্যাকে পড়ে থাক। পুতুলটা বাড়িতে এনে আমার শোবার ঘরে রাখলাম। আমার ঘর ভরে উঠল ওর সৌন্দর্যে। একটা বাক্সের ভেতর ওকে আলগোছে রাখলাম আমি। তারপর একটা বাদামি রঙের গিফট পেপারে বাক্সটা মুড়ে নিলাম। বিকেলের দিকে পোস্ট অফিসে গিয়ে সেটি বার্থডে গার্লের উদ্দেশ্যে পাঠিয়ে দিলাম। পুতুলটি চলে যাওয়ার পর কেন জানি না আমার ভিতর অদ্ভুত শূন্যতা তৈরি হলো। ভারাক্রান্ত হয়ে উঠল মন। পরবর্তী দিনগুলিতেও ওই পুতুলটি কিংবা ওর কোমল সুন্দর মুখ আর বিষণ্ণ চোখ দুটি নিয়ে আমার ভাবনা থামল না। যে নারীটি ওই পুতুল বানিয়েছেন, জিমের বর্ণনা অনুযায়ী তার চেহারাটা আমি কল্পনা করলাম। এরকম একজন নারী কিভাবে এত সুন্দর পুতুল করতে পারে বিশ্বাস করা সত্যি কঠিন। সুতরাং আদতে কে এই নারী আমার জানার খুব আগ্রহ হলো। এরপর শহরে ঠান্ডা ক্রমে বাড়তে লাগলো। ঠান্ডার দাপটে অসুস্থ মানুষের ভিড় বাড়তে লাগলো। আমি ব্যস্ত হয়ে পড়লাম এবং এই ঘটনাটা একরকম ভুলেই গেলাম প্রায়। সেদিন সন্ধেবেলা নাগাদ স্টাডিতে বসে বই পড়ছি। হঠাৎ টেলিফোন বেজে উঠল। রিসিভ করতেই ওপার থেকে একটি নারী কণ্ঠ ভেসে এলো। ডক্টর অ্যামনি, হ্যাঁ, বলছি। আপনি কি হোম ভিজিট করেন? হ্যাঁ, অবশ্যই। ফি কিরকম নিয়ে থাকেন? কণ্ঠটা বেশ কর্কশ লাগলো আমার। মহিলা যেন ভাবছে অসুস্থ ব্যক্তির চাইতে আমার কাছে টাকাটাই বড়। 5 পাউন্ড। কিন্তু আপনি দিতে যদি অক্ষম হন সেক্ষেত্রে আমি ফি দাবি করছি না, আমি বললাম। সমস্যা নেই, আমি 5 পাউন্ড দিতে পারবো। আপনার ঠিকানাটা বলুন। রোজ ক্যালামেট, হার্ডলি স্ট্রিটে যে কেক শপটি আছে তার পাশের বাড়িতেই আমি থাকি। দোতলায় আমার ঘর। চটপট করে একটি কাগজে লিখে নিলাম, তারপর কাল সকালে যাব বলে জানিয়ে দিলাম। সকালে উঠে তাড়াতাড়ি রেডি হয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম গন্তব্যের উদ্দেশ্যে। 10 মিনিট লাগলো পৌঁছতে। মহিলার বলা ঠিকানার সেই দোতলা বাড়িতে ঢুকে গেলাম আমি। দোতলায় ওঠার সিঁড়িটা ছিল সংকীর্ণ, নোংরা ও প্রায় অন্ধকার। সিঁড়ির শেষ ধাপে পৌঁছতেই একটা দরজা খুলে গেল। ডক্টর অ্যামনি, প্রশ্ন করল কর্কশ কণ্ঠ। আমি মাথা নাড়ালাম। প্লিজ ভেতরে আসুন। আমি রোজ ক্যালামেট। মহিলা লম্বা, বয়স 40-45 হবে, লাল চুল, কালো চোখ, লালচে উজ্জ্বল মুখ। দুজনে সামনের ঘরে ঢুকলাম। ঠান্ডা কুৎসিত একটা ঘর। আসবাবপত্র সস্তা আর দেখতেও বাজে। কোণের একটা আলমারির উপর অনেকগুলি ছোট ছোট কাচের বোতল চোখে পড়ল। তারপর দেখলাম কয়েকটা পুতুল,
কিছু দেওয়ালে ঝুলছে, বাকিগুলো বিছানা জুড়ে এলোমেলো ছড়ানো। প্রতিটি পুতুল আলাদা, কিন্তু প্রতিটি আমার কেনা সেই পুতুলের মতো সুন্দর। ঠিক তখনই আমার সেই পুতুলটির কথা মনে পড়ে গেল। এই রুক্ষ কর্কশ রসকসহীন মহিলাটি এগুলি বানাতে পারে, এইটি আমার কাছে অসম্ভব বলে মনে হলো। রোজ ক্যালামিট আমার দিকে দৃষ্টি হেনে বললেন, একজন ডাক্তার হিসাবে আপনার বয়সটা কিন্তু খুব কম। আমাকে দেখতে আমার বয়সের তুলনায় ছোট বলে মনে হয়। আমি ঠান্ডা গলায় বললাম, আপনি ভাবছেন আমার বয়স খুব কম? আমি কি চলে যাব তাহলে? মহিলা বেশ জোরে হেসে উঠলেন। রাগ করার প্রয়োজন নেই ডাক্তার, আপনি খুব সুদর্শন। সচরাচর একজন ডাক্তার এত সুদর্শন হয় না। এবং সেই সঙ্গে আমি ব্যস্তও বটে। আমি বললাম, রোগীকে আপনি? না, আমার ভাইজি, ও পেছনের ঘরে আছে। চলুন যাওয়া যাক। অন্য কামরায় প্রবেশের আগেই আমি জানতে চাইলাম, আচ্ছা পুতুলগুলি বানায় কে? আপনি? হ্যাঁ, কেন? এই জবাব শুনে আমি সত্যি মর্মাহত হলাম। আমি এটা আশা করিনি। বললাম, এরকম একটা পুতুল আমি কিনেছিলাম জন্মদিনে একজনকে উপহার দেব বলে। এবং নিশ্চয়ই বেশ চড়া দামে কিনেছেন। পেছনের কামরার দরজাটি খুলতে খুলতে তিনি বললেন, মেরি, ডাক্তার এসেছে। আর হ্যাঁ, একটা কথা ডাক্তার, আপনি ওকে দেখে অবাক হবেন না, ওর বাম পাটি কিন্তু বাঁকা। মেরি নামের মেয়েটি বসে আছে চেয়ারে, জানালার পাশে। শেষ দুটি বাক্য যদিও আমার উদ্দেশ্যে বলা, তবু তা ওই মেয়েটিও শুনতে পেয়েছে সন্দেহ নেই। দেখলাম ওর পাণ্ডুর মুখটায় একটা বেদনার ছায়া ফুটে উঠল। গাঢ় ডাগর চোখ দুটিতে বিষাদ ঘনতর। কথাগুলি বলার হয়তো কোনো দরকার ছিল না। খুব রাগ হলো আমার। সন্দেহ হলো, তবে কি ওকে কষ্ট দেওয়ার জন্যই মহিলাটি ওসব বলেছেন? মেরির বয়স 25-এর বেশি হবে না, কিন্তু ওকে দেখেই আমি বুঝলাম ও অসুস্থ। ওর চোখ দুটির দিকে নজর ফেরালাম আমি। কিছু একটা মরে যাচ্ছে ওর ভেতরে। মেরিকে প্রথম দেখার পর থেকেই ওর সেই মিষ্টি কোমল বিষণ্ণ মুখ, ওর ক্ষীণ পলকা শরীর আর রোগাটে শুষ্ক চুলের কথা আমার সব সময় মনে পড়ত। আবার একটা কিছু আমাকে আনন্দও দিত। ওর 3 দিকে 3টি টেবিল এবং সেগুলির ওপর পুতুল বানানোর সব দরকারি জিনিস, উজ্জ্বল বর্ণ সব রং, নানা বর্ণ ও আকারের কাপড়ের টুকরো। আমি দ্রুত বুঝে নিলাম আসলে ওর বাঁকা পা ওর অসুস্থতার কারণ নয়। আমি ওর বসার ভঙ্গি লক্ষ্য করলাম, ভাবলাম আমি ওর পাটাকে সোজা করে দিতে পারি, এবং আমি প্রায় নিশ্চিত ছিলাম যে আমি সেটা পারবো। কিছুক্ষণ পর আমি ওকে জিজ্ঞেস করলাম, মেরি, তুমি কি হাঁটতে পারো? প্রশ্ন শুনে ও আমার দিকে এক পলক তাকালো, তারপর দৃষ্টি ঘুরিয়ে নিল। জবাব দিল মৃদু গলায়, হ্যাঁ। প্লিজ একটু হেঁটে আসো তো আমার দিকে। নিচু স্বরে আমি বললাম। খানিকক্ষণ ভেবে হঠাৎ সে বলে উঠল, ও না, আমাকে এটা করতে বলবেন না। ওর কণ্ঠে দ্বিধা। আমি আমি চাই না আন্টি কষ্ট পাক। কিন্তু আমি নিশ্চিত হতে চাইছিলাম যে আমার ভাবনা ঠিক, তাই বললাম, প্লিজ একটু চেষ্টা করো হাঁটতে। খুব সাবধানে ও চেয়ার ছেড়ে উঠল, ধীর পায়ে একটু একটু করে এগোতে লাগলো। ওর বাম পায়ের দিকে মনোযোগ দিলাম আমি। আমার ভাবনাই ঠিক। মৃদু হাসলাম ওর দিকে তাকিয়ে। ওকে বোঝাতে চাইলাম যে এই পরীক্ষায় আমি সন্তুষ্ট, এবং হাত বাড়ালাম ওকে সাহায্য করার জন্য। ও আমার দিকে তাকালো। ফের ওই মুখটায় আমি সেই হতাশা ও বেদনার চিহ্ন ফুটে উঠতে দেখলাম। মনে হলো আমার সাহায্যের জন্য ও নীরবে চিৎকার করছে। একবার দুহাত উঠালো আমার হাত ধরার জন্য, পরক্ষণেই আবার নামিয়ে নিল। কতদিন ধরে এরকম অবস্থা তোমার? আমি জানতে চাইলাম। রোজ ক্যালামিট ওর হয়ে জবাব দিলেন, ওর পা বাঁকা তো আজ 10 বছর ধরে। কিন্তু ডক্টর, আমি আপনাকে ডেকেছি অন্য কারণে। ও অসুস্থ,
আমি জানতে চাই কি ওর অসুখ। মনে মনে বললাম, হ্যাঁ ও অসুস্থ, সম্ভবত মারা যাচ্ছে কোনো কিছুর অভাবে। ওকে দেখেই তো এই কথা মনে হয়েছে আমার। আমি মন থেকে চাইছিলাম রোজ ক্যালামিট ঘর ছেড়ে চলে যাক, একা শুধু মেরির সঙ্গেই কথা বলবো আমি। কিন্তু মহিলা ঠাই দাঁড়িয়ে রইলেন, উচ্চস্বরে হেসে উঠে বললেন, আমি এখানেই থাকছি ডক্টর অ্যামনি, আপনি মেরিকে দেখুন, তারপর আমাকে বলুন কি ওর সমস্যা, ঠিক আছে? মেরির শরীর পরীক্ষা করে আমি রোজের সঙ্গে সামনের ঘরে চলে এলাম। বললাম, ওর পা আমি সোজা করে দিতে পারি এবং ও স্বাভাবিক সুস্থ মানুষের মতোই হাঁটতে পারবে। থামুন, যথেষ্ট হয়েছে। চিৎকার করে উঠল মহিলা। এ বিষয়ে আপনি ওকে আর কিচ্ছু বলবেন না। যেখানে সবচেয়ে ভালো অভিজ্ঞ ডাক্তাররাও কিছু করতে পারেনি, সেখানে কোনো তরুণ অর্বাচীন যেন ওকে আশার বাণী না শোনায়। যদি আপনি আবার এই কথা বলেন তো আমার আপনার চিকিৎসার প্রয়োজন নেই। আমি জানতে চেয়েছি ওর সমস্যাটা কি। ও কিছু খাচ্ছে না, ঘুমাতে পারছে না, কোনো কাজও করছে না। এখন বলুন, ওকে পরীক্ষা করে কি পেলেন? আমার খানিক রাগ হলো। ভারী অসভ্য মহিলা তো। দেখুন, দৈহিক কোনো সমস্যা ওর নেই মনে হচ্ছে, কিন্তু আমি জানি কিছু একটা ওকে ক্ষয় করে দিচ্ছে নীরবে। কিছু ওষুধ দিয়ে যাচ্ছে আপাতত, ওর শরীরে বল ফিরে আসবে। কিছুদিনের মধ্যে আমি আবার আসবো ওকে দেখতে। শুনুন, ওর পা সোজা করার বিষয়ে কিচ্ছু বলবেন না আপনি, বুঝেছেন? যদি তা করেন আমি অন্য ডাক্তার ডাকবো। বেশ, আমি বললাম। মেরিকে আবার দেখতে আসার সিদ্ধান্ত নিলাম আমি। ভাবলাম ওর শরীরে শক্তি ফিরে আসার পর ওর পায়ের ব্যাপারে কথা বলব। ব্যাগ গুছিয়ে বিদায় নেওয়ার জন্য তৈরি হলাম। বেরিয়ে যাওয়ার আগে বললাম, মনে করেছিলাম পুতুলগুলি বুঝি আপনি তৈরি করেন। এ কথা বলার সঙ্গে সঙ্গে রোজ তার স্বভাবসুলভ রুক্ষ ভঙ্গিতে জবাব দিলেন, আমি তো তৈরি করি, আমি ছবিগুলো এঁকে দিই, মেরি কাপড় দিয়ে বানায়। আর এই কাজ ওর পায়ের ব্যাপারে বেশি চিন্তা করা থেকে ওকে বিরত রাখে। ওর যে বিয়ে হবে না, বাচ্চা কাচ্চা হবে না, সংসার হবে না, এই কঠিন সত্যিটাও যেন ভুলে থাকে, সেটাই আমি চাই। ঘর ছেড়ে বেরিয়ে এলাম রাস্তায়। গাড়িতে স্টার্ট দিলাম অক্টোবর মাসের ঝলমলে সূর্যালোকের ভেতর। আমার বিশ্বাস দৃঢ় হলো রোজ মিথ্যা বলছেন। আমার আর বিন্দুমাত্র সন্দেহ হলো না যে বিশেষ ধরনের ওইসব পুতুল তৈরির সমগ্র প্রক্রিয়াটিতে সুন্দর মনের একজন মানুষই কেবল জড়িত। রোজ ক্যালামিট শুধু মেরিকে ব্যবহার করছেন টাকা কামানোর যন্ত্রের মতো। এই সত্যিটা আবিষ্কারে আমি যেমন আনন্দ পেলাম, তেমনি মেরির জন্য দুশ্চিন্তা বোধ হলো। আমাকে জানতে হবে ওর সমস্যা কি, এবং জানতে হবে খুব তাড়াতাড়ি, ওর মৃত্যু হওয়ার আগে ভাগেই। পরবর্তী কয়েকটি ভিজিটে আমি মেরি সম্পর্কে আরো কিছু তথ্য জানলাম। তার পুরো নাম মেরি নোলান। ওর বয়স যখন 15 বছর, এক গাড়ি দুর্ঘটনায় ওর বাবা মা দুজনেই মারা যায়। মেরিও মারাত্মক আহত হয়। এই রোজ ক্যালামিট মেরিকে দেখাশোনা করবেন বলে প্রস্তাব দিলে আইন রায় দেয় তাঁর পক্ষে, কারণ অল্প বয়সী অনাথ মেয়েটির ভার নেওয়ার জন্য তার থেকে বিশ্বস্ত কোনো ব্যক্তি তখন আর পাওয়া যায়নি। আসলে রোজ ভেবেছিলেন মেরির বাবা ধনী। তারপর যখন তিনি জানতে পারলেন সামান্য কিছু অর্থ ছাড়া আর কোনো সম্পত্তি তার নেই, তখন থেকেই তার কদর্য চেহারা উন্মুক্ত হয়ে যায়। মেরির সঙ্গে খারাপ আচরণ করতে শুরু করলেন তিনি। পীড়ন চালাতে লাগলেন ওর মনের উপর, এবং মেরি ওর পায়ের কথা কখনো ভুলতে পারল না। ওর আন্টি তার আচরণে মেরিকে যেন সারাক্ষণ একথা মনে করিয়ে দিতে লাগলেন, কোনো পুরুষ তোমাকে ভালোবাসবে না, তোমার কখনো বিয়ে হবে না, বাচ্চা কাচ্চাও হবে না। কোনো পুরুষ বাঁকা পায়ের কোনো মেয়েকে বিয়ে করে না, ভালোবাসে না। বছরগুলি গড়াতে লাগলো, আর মেরিও ওর আন্টির কথাই বিশ্বাস করতে শুরু করলো। থেকে গেল সঙ্গে। আন্টি যা বলতো মেরি তাই করত। আন্টিকে ছেড়ে যাওয়ার কোনো কারণ সে খুঁজে পেল না, এবং সেই সাহসও তার ছিল না। এভাবেই আশাহীন অসুখী এক জীবনে বন্দী হয়ে গেল। তারপর নিজের খেয়ালেই
এই পুতুল বানাতে শুরু করলো একদিন। রোজ ক্যালামিট দেখলেন পুতুলগুলি অদ্ভুত সুন্দর। তিনি শিগগিরই বুঝে নিলেন পুতুলগুলি অনেক টাকায় বিক্রি হবে এবং তার ধারণা সঠিক প্রমাণিতও হলো। কিছু পুতুল বিক্রি হওয়ার পরে রোজ সিদ্ধান্ত নিলেন মেরিকে সপ্তাহের প্রতিটি দিনে পুতুল বানাতে হবে, সকাল থেকে রাত পর্যন্ত। রোজের মনে মেরির প্রতি কোনো ভালোবাসা ছিল না। কয়েক বছরে মেরি শত শত পুতুল বানিয়েছে। লোভী রোজ সেই পুতুল বিক্রির টাকা পেয়ে খুশি। এখন মেরি অসুস্থ। রোজ দেখলেন মেরি মরে গেলে পুতুল বিক্রির ব্যবসাটা তার থেমে যাবে, টাকাও আসবে না, তার এই আরামের কারবার লাটে উঠবে। কিন্তু মেরি কেন ক্রমশ মরে যাচ্ছে আমি এখনো জানি না। ওর আন্টিকেও ভয় পায় আমি দেখেছি, কিন্তু সেটাই কি একমাত্র কারণ? না, একটা সুস্পষ্ট জবাব আমার চাই। এই বিষয়ে মেরিকে জিজ্ঞেস করা হয়ে ওঠেনি আমার, কারণ আমি যতক্ষণ ওর সঙ্গে থাকতাম ওর আন্টিও থাকতো আমাদের সঙ্গে। রোজ ক্যালামিট ওই ঘরে থাকলে মেরি কথা বলতে অস্বস্তি বোধ করত। মেরিকে আমার এখনো বলা হয়নি যে খুব সম্ভবত আমি ওর পায়ের সমস্যাটির সমাধান করে দিতে পারি। কেন নিজের জীবন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে তা জানাই আমার জন্য এখন বেশি গুরুত্বপূর্ণ। আমি মেরিকে কিছুদিন পুতুল বানাতে নিষেধ করলাম, বদলে ওর জন্য কিছু ভালো বই আর চকোলেট কিনে আনলাম। পরবর্তী 10 দিনে ওর অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে মনে হলো। এরপর যখন আবার ওকে দেখতে এলাম, এই প্রথম মৃদু হাসলো ও আমাকে দেখে। আমার বড্ড মায়া হলো। হ্যাঁ, ঠিক আছে, আগের চেয়ে একটু ভালো দেখাচ্ছে তোমাকে। শোনো, আরো 10 দিন পুতুল নিয়ে কোনো কাজ নয়, ঠিক আছে? আমি চাই না এখন তুমি কাজ করো। এই কয়দিন শুধু বিশ্রাম নাও, ভালো করে ঘুমাও আর বই পড়ো, তারপর দেখবো কি করা যায়। আমি বললাম। ওর খুশি ভরা মুখটা দেখে আমার ভালো লাগলো। আমি লক্ষ্য করলাম রোজ ক্যালামিট আমার কথায় খুশি নন। কিছুদিন পর যখন আমি আবার মেরিকে দেখতে গেলাম, রোজ দরজা খুলে আমার দিকে একটা হিম শীতল চাহনি ছুঁড়ে দিলেন। তারপর ততোধিক ঠান্ডা কণ্ঠে বললেন, আপনাকে আর আসতে হবে না ডক্টর এমনি। কিন্তু মেরিকে অবশ্যই। মেরি এখন যথেষ্ট ভালো আছে ডক্টর, আপনার আর প্রয়োজন নেই, আসুন। ঘরের কোণে বাক্সটার দিকে চোখ ঘুরে গেল আমার। দেখলাম ওটার উপর সদ্য বানানো 3টি আনকোড়া পুতুল। দেখতে সেগুলি বরাবরের মতোই সুন্দর, কিন্তু এবার ওদের চোখে ফুটে উঠেছে মৃত্যু ভয়। হঠাৎ মেরিকে ঘিরে একটা শঙ্কা জেগে উঠল আমার মনে। রোজ ক্যালামিট মিথ্যা বলছেন আমি নিশ্চিত বুঝলাম। আমার ইচ্ছে হচ্ছিল মহিলাকে ধাক্কা দিয়ে সরিয়ে দরজা ঠেলে মেরির ঘরে ঢুকে যাই, কিন্তু সেটা সম্ভব নয়। আমার হাত পা বাঁধা। কিন্তু আমি একজন ডাক্তার, এবং ডাক্তারকে যখন ঘর ছেড়ে যেতে বলা হয় তখন তাই করতে হয় তাকে। আমি তখনও জানি না মেরির সমস্যাটা ঠিক কি, কিন্তু আন্দাজ করলাম রোজ আরেকজন ডাক্তার ডেকেছে। তাই বিষণ্ণ মনে আমি ঘর ছেড়ে বেরিয়ে এলাম। কেবল ভুলতে পারলাম না মেরির কথা। কয়েকটি দিন মেরির জন্য ভীষণ উদ্বেগে কাটল। কিছুদিন বাদে আমি অসুস্থ হয়ে পড়লাম। প্রথম দিকে সামান্য মাত্রায়, কিন্তু দিন যতই গড়াতে লাগলো আমার অবস্থা ক্রমশ আরো খারাপ হচ্ছিল। এক বন্ধু ডাক্তারের পরামর্শ নেওয়ার জন্য গেলাম। সে বলল, না, কোনো সমস্যাই নেই তোমার শরীরে ব্রাদার। তুমি বোধহয় ইদানিং বেশি পরিশ্রম করছো, তোমার একটু বিশ্রামের প্রয়োজন। কিন্তু আমি জানতাম এটা কোনো কারণ নয়। ক্রমে আরো গুরুতর হলো আমার অবস্থা। খাবারের অরুচি এলো, ওজন কমে যেতে লাগলো, শরীর শুকিয়ে যেতে শুরু করলো। ক্লান্তিবোধ আর অনিদ্রা চেপে বসলো আমাকে। মাঝে মাঝে স্বপ্ন দেখতাম সাহায্যের জন্য মেরি আমার কাছে আসতে চাইছে, আর রোজ ক্যালামিট তার নোংরা দুটি শক্ত হাতে ওকে ধরে রেখেছেন। মেরির কথা সারাক্ষণ ভাবতাম। আমি ওকে সাহায্য করতে পারিনি, অথচ আমার সাহায্যই ওর দরকার ছিল সবচেয়ে বেশি। এক রাতে আমার ঘুম আসছিল না।
নিজের অসুস্থতার কথা ভাবতে ভাবতে শোবার ঘরে এদিক ওদিক পায়চারি করছিলাম। মনে হলো মেরির মতো একই অসুখে ভুগছি আমি। হঠাৎ বুঝতে পারলাম আমার অসুখটা কি, এবং সেটা ভেবেই খানিকটা আনন্দ হলো, সাথে দুঃখ, খানিক বিব্রত হলাম। আমি মেরি নোল্যানকে ভালোবেসে ফেলেছি, এবং যেহেতু ওর দেখাশোনা করতে পারছি না, তাই আমিও অসুস্থ হয়ে পড়েছি। মেরি মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, কারণ কেউ ওকে ভালোবাসে না। পৃথিবীতে ওর এমন কেউ নেই যে ওর ভবিষ্যৎ সম্পর্কে ওকে আশাবাদী করে তুলবে, ওকে ভালোবেসে আগলে রাখবে। ওর বাবা মা বেঁচে নেই, ওর আন্টি ওকে নিজের কাছে রেখেছে নিজের স্বার্থে, ওর তৈরি পুতুল বেচে টাকা কামাবে বলে। মেরির কোনো বন্ধু নেই, আর নিজেকে ও কুৎসিত ভাবছে ওর পায়ের কারণে। একমাত্র ওই পুতুলগুলি ছাড়া যেন ওর জীবন অর্থহীন। না, মেরির সঙ্গে আমাকে দেখা করতেই হবে, ওর সঙ্গে কিছুক্ষণ আমার কথা বলতে হবে, এবং সেটাও একা, নয়তো ও আমার কাছ থেকে হারিয়ে যাবে চিরদিনের জন্য। সারা রাত জেগে নিজের মনে কথাগুলি নিয়ে নাড়াচাড়া করলাম আমি। ঘুম আর এলো না। রাতভর ভাবলাম ওকে নিয়ে, এবং পরদিন জিম কার্টারকে ফোন দিলাম। জিম, ডাক্তার স্টিফেন এমনই বলছি, তুমি কি আমাকে একটু সাহায্য করবে? জিম এক কথায় রাজি হয়ে যায়। জিম বলল, যথাসাধ্য করব। গত বছর আপনি আমার ছেলের জীবন বাঁচিয়েছিলেন, আমি তা কখনো ভুলব না। বলুন, কি সাহায্য করতে পারি? ধন্যবাদ জিম, আমি বললাম। আচ্ছা, রোজ ক্যালামিটের কথা মনে আছে তোমার? ওই যে সেই পুতুল বেচা মহিলা। রোজ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই মনে আছে। শোনো, সে যখন তোমার দোকানে আসবে আমাকে ফোনে জানিয়ে দেবে। তারপর তার সঙ্গে একটু সময় নিয়ে কথা বলবে। আমি প্রায় 20 মিনিট সময় চাই, ঠিক আছে? ঠিক আছে। ধন্যবাদ জিম, আমি তোমার এই সাহায্যের কথা মনে রাখবো। এরপর থেকে খালি মনে হতো জিমের কল এই এলো বুঝি, এবং প্রতিদিন বিকেলে ঘরে ফেরার সময় ওর দোকানে দেখা করে আসতাম। জিম মাথা নাড়ত, মানে কোনো খবর নেই। একদিন বিকেল 5টায় টেলিফোন বাজলো। ও এসছে। জিম বলল অনুচ্চ কণ্ঠে। এরপর সময় নষ্ট না করে আমি দ্রুত পৌঁছে গেলাম সেই বাড়িটিতে যেখানে মেরি থাকতো। এক দৌড়ে সিঁড়ি ভেঙে উঠলাম দোতলায়। সৌভাগ্যক্রমে দরজা খোলাই ছিল। ব্যস্ত পায়ে মেরির ঘরে ঢুকে অবাক হলাম। শরীর আরো শুকিয়ে গেছে ওর, আরো বেশি রুগ্ন দেখাচ্ছে ওকে। ওর চারপাশে তখনও সেই রঙের কৌটোগুলি আর বেশ কিছু টুকরো কাপড়। বুঝলাম মৃত্যুর আগে ও অন্তত আরো একটি পুতুল বানাতে চায়। মুখ তুলে চাইল মেরি, হয়তো ভেবেছিল রোজ এসেছে, কিন্তু আমাকে দেখে বিস্ময়ে ওর চোখ ছানা বড়া হয়ে গেল। আমার নাম ধরে ডাকলো। ডাক্তার এমনই নয়, বলল। স্টিফেন, আমি প্রায় চিৎকার করে উঠলাম, মেরি শোনো, আমি তোমাকে সাহায্য করতে এসেছি। আমি জানি তোমার অসুখটা কি। মেরি হালকা হাসার চেষ্টা করলো, কিন্তু পারল না বোধহয়। বলল, এখন কি আর সময় আছে আমার কাছে? মেরির কণ্ঠ শান্ত নৈরাশ্যে ভরা। এখনো সময় আছে মেরি, আমি বুঝেছি, সবটা বুঝেছি। আমি জানি কিভাবে তোমাকে সুস্থ করে তুলতে হবে। আমার কথা শোনো মনোযোগ দিয়ে। না, চোখ বন্ধ করে শান্ত গলায় ও বলল, কিছু বলো না স্টিফেন, প্লিজ। আমি আর শুনতে চাই না। আমার সময় ঘনিয়ে এসেছে, আমায় যে যেতে হবে এবার। আমি ওর কাছে বসে পড়লাম এবং ওর হাত দুটো ধরে বললাম, মেরি প্লিজ শোনো। বেড়ে ওঠার সময় শিশুরা পরিবার থেকে ভালোবাসা পায়। যখন ওরা বড় হয় তখন নিজেরাও অন্যদের সেই ভালোবাসা দিতে পারে। একই সঙ্গে অন্যদের কাছ থেকেও ওরা ভালোবাসা, সহানুভূতি, সুখ ও ভরসা পায়। তুমি শুধু একতরফা ভালোবাসা দিয়েই গেছো মেরি, কিন্তু কিছুই পাওনি। এখন তোমার ভেতরে ভালোবাসার উৎসমুখ শুকিয়ে গেছে, দেওয়ার শক্তি আর তোমার নেই। আমি বুঝতে পারছিলাম না ও আমার সব কথা শুনতে পাচ্ছে কিনা, কিন্তু আমি প্রাণপণ চাইছিলাম ও বাঁচুক। আমাকে আমার কথা শেষ করতেই হবে। তোমার আন্টি তোমার কাছ থেকে সমস্ত সুখ ও ভালোবাসা কেড়ে নিয়েছে। এরপর আরো খারাপ কিছু করেছে সে। তোমার কাছ থেকে কেড়ে নিয়েছে তোমার সন্তানদের। কথা থামিয়ে আমি মেরির মুখের দিকে তাকালাম।
ওর চোখ দুটি বন্ধ, দেহে কোনো নড়াচড়া নেই, সব শান্ত। আমি কি আমি কি ওকে মেরে ফেলেছি? আমি যে ওকে ভালোবাসি। পরক্ষণেই টের পেলাম আমার হাতে ওর হাতের আঙুলের নড়াচড়া। ধীরে ও চোখ মেলে তাকালো। মনে হলো আমার কথায় ও আনন্দ পেয়েছে। আমি আশান্বিত হলাম, আরো নিচুতে নামিয়ে আনলাম আমার কণ্ঠস্বর। ওই পুতুলগুলি ছিল তোমার সন্তান মেরি। ভেবেছিলে তুমি মা হতে পারবে না, তাই ওইসব পুতুল বানিয়েছ। আর প্রতিটি পুতুলের ভেতর একটু একটু করে ঢেলে দিয়েছ তোমার হৃদয়ের ভালোবাসা। খুব যত্ন দিয়ে, মমতা দিয়ে, নম্র কোমল হাতে গড়েছ ওদের, আর ভালোবেসেছ নিজের সন্তানের মতো। তারপর তোমার আন্টি ওদের কেড়ে নিল তোমার কাছ থেকে। তোমাকে কিন্তু কিচ্ছু দেয়নি। তুমি তোমার ভালোবাসার সবটুকু দিতে লাগলে, উজাড় করে, তিলে তিলে তোমার সবটুকু সঞ্চয় নিঃশেষ করে। জানো মেরি, মানুষ কখন মারা যায়? যখন তার ভেতরে আর কোনো ভালোবাসা অবশিষ্ট থাকে না। আমি আমার কথা শেষ করলাম। মেরির শরীরে মৃদু কম্পন দেখা দিল। মনে হলো ও আমার প্রতিটি কথাই শুনেছে, বুঝতে পেরেছে। কিন্তু তুমি মরবে না মেরি, কারণ আমি তোমাকে ভালোবাসি। তুমি শুনতে পাচ্ছ? আমি তোমাকে ভালোবাসি, এবং আমি তোমাকে ছাড়া বাঁচব না। শান্ত গলায় এবার কথা বলল মেরি। আমাকে আমাকে ভালোবাসো, কিন্তু আমার পা যে বাঁকা, কি করে ভালোবাসবে আমাকে? বাঁকা পাওয়ালা মেয়েকে যে কেউ ভালোবাসে না স্টিফেন। কোনো ব্যাপার নয় মেরি, তবু আমি তোমাকে ভালোবাসি। ধীর শান্ত কণ্ঠে আমি জবাব দিলাম। তোমার আন্টি মিথ্যা বলেছে তোমাকে। আমি তোমার পা ঠিক করে দিতে পারবো 1 বছরের মধ্যে। হ্যাঁ, 1 বছরের মধ্যেই অন্য মেয়েদের মতো একদম স্বাভাবিক হাঁটাচলা করতে পারবে তুমি। মেরির চোখে টলমল করে উঠল আনন্দাশ্রু। দুর্বল শরীরেও প্রাণোচ্ছলভাবে হাসলো আমার দিকে তাকিয়ে। হাত বাড়িয়ে দিল আমার উদ্দেশ্যে। আমি ওকে আমার 2 হাতে জড়িয়ে নিলাম। ও আমাকে শক্ত হাতে আঁকড়ে ধরল। ঠান্ডা থেকে বাঁচাতে এবার আমার কোটটা ওর দেহের চারপাশে জড়ালাম। ওকে কোলে তুলে নিয়ে হাঁটতে শুরু করলাম ঘরের দরজার দিকে। হঠাৎ জোরে সামনের দরজা বন্ধ হওয়ার আওয়াজ শোনা গেল। কেউ একজন দৌড়ে এদিকেই আসছে। মেরির ঘরের দরজা সশব্দে খুলে গেল, আর ভেতরে ঢুকলো ক্রুদ্ধ রোজ ক্যালামেট। ভয়ে কাঁপতে শুরু করলো মেরি। কুঁকড়ে গিয়ে আমার কাঁধে মুখ লুকালো। কিন্তু রোজ ততক্ষণে দেরি করে ফেলেছে। এখন কিছুই করার নেই তার। সে জানে এখন আমার বাহু বন্ধন থেকে কেউই আর মেরিকে ছিনিয়ে নিতে পারবে না। সে শক্তি স্বয়ং ঈশ্বরেরও নেই। যখন মেরিকে নিয়ে তার পাশ দিয়ে চলে যাচ্ছিলাম, একটি শব্দ তার মুখ দিয়ে বেরোলো না। স্থির হয়ে দাঁড়িয়ে থাকলেন শুধু। মেরি আমার বাহুর মজবুত বন্ধনে বাঁধা। সামনের দরজা পেরিয়ে সিঁড়ি ভেঙে নিচে নেমে এলাম রাস্তায়। বাইরে ছকমক করছে সূর্যের আলো। মাথার ওপরে প্রশস্ত আকাশটা নীল। মেরিকে নিয়ে যখন বাড়ি ফিরছিলাম, রাস্তায় তখন শিশুদের কলতান। ওরা খেলছে আনন্দে, মহানন্দে। সেদিনের পর 4টে বছর পেরিয়ে গেছে। এই মুহূর্তে আমি এই কাহিনী যখন লিখতে বসেছি, আমার স্ত্রী মেরি বাগানে খেলছে আমাদের 3 বছরের ছেলেকে নিয়ে। জানালা দিয়ে আমি মা ও ছেলের খুনসুটি দেখছি। বিকেলের সূর্যের আলো এসে পড়েছে আমার মেরির রাঙা হাস্যোজ্জ্বল গালে। আরেকটি সুখবর হলো, আমাদের দ্বিতীয় সন্তান ঘরে আসছে, আর মাত্র 3 মাস পর। মেরি এখন আর পুতুল বানায় না, ওর দরকার হয় না। কিন্তু আমি আজও নিঃশব্দে ধন্যবাদ জানাই সেই দিনটিকে, যখন আমি জিম কার্টারের দোকানের জানালায় সেই অদ্ভুত সুন্দর পুতুলটির প্রেমে পড়েছিলাম। শেষ হলো আমাদের আজকের নিবেদন, গ্যালিকো পল রচিত দ্য ডল গল্প অবলম্বনে পুতুল কন্যা। আজকের গল্প পাঠে সৌরভ ধনী সাহা,
অন্যান্য বিভিন্ন চরিত্রে ওয়েল অফ টেলস থেকে শীর্ষেন্দু ভৌমিক, বর্ণিশা, সঞ্চারী ভট্টাচার্য এবং আমি প্রভাকর। পোস্টার ডিজাইনে তনুশ্রী। গল্পের আবহ এবং পরিচালনায় আমি প্রভাকর। 2025-এর শেষ গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানান আমাদের কমেন্ট বক্সে। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর খুব ভালো কাটুক এবং এই নতুন বছরে আমাদের তরফ থেকে আরও ভিন্ন স্বাদের নিত্য নতুন কন্টেন্ট আসতে চলেছে। পাশে থাকবেন, সাথে থাকবেন, সবাই ভালো থাকবেন।